আপনি আমাকে ছোট করে কথা বলেন, আমি চুপ থাকি। আমাকে অপমান করেন, আমি চুপ থাকি। আমার যোগ্যতা নিয়ে কথা বলেন, আমি চুপ থাকি। আমার বংশ, আমার পরিবার নিয়ে কথা বলেন, আমি চুপ থাকি। যা ইচ্ছা তাই বলেন, তবুও চুপ থাকি। আপনার এসব বিশ্রী কথার কোনো উত্তর দিতেই ইচ্ছে করে না। আমার এই অন্তহীন চুপ থাকাই একদিন পাহাড় সম প্রতিবাদ হয়ে আপনার সামনে দাঁড়াবে। সেদিন আপনিও চুপ হয়ে যাবেন আপনার বিবেকের সামনে। লেখা শোয়েব আল হাসান, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার অনেক ভালো আছি। মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে ফিরবার পথে একটু নার্সারিতে গিয়েছিলাম। ধানমন্ডি 11 থেকে 13 পুরো এরিয়াটা যেন নার্সারির একটা চমৎকার জায়গা। কত রকমের ফুল গাছ, কত কিছু যে সেখানে পাওয়া যায়। আগে রেগুলার মেয়ের সাথে আমি এই জায়গাটায় যেতাম, এবার প্রায় 6-7 মাস পর গেলাম। আসলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবার পর আবার নতুন করে সেশন শুরু হচ্ছে, জুন জুলাই সেশন। তো এক একজন টিচার এক এক জায়গায় বসে, কেউ বসে 11 এ ধানমন্ডি, কেউ বসে 13 এ, আবার কেউ বসে 9 এ। তো এক এক টিচার এক এক জায়গায়। তো ভাবলাম ঠিক আছে, মেয়েকে যখন টিচারদের কাছে দিয়ে এসেছি, আসার পথে একটুখানি নার্সারিটা উকি দিয়ে আসি। আর উকি দিতে গিয়ে পছন্দের দুটো গাছও কিনে নিয়ে চলে এসেছি। কী কিনেছি সেটা আজকে দেখাবো না, আপনারা চাইলে একটু গেস করতেই পারেন যে সালমাপু তুমি মনে হয় এটা কিনেছ। এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, তবে আগামী পর্বে অবশ্যই দেখাবো আমি কি কিনেছি। আমার ঘর ঝাড়া মোছার খালা চলে এসেছে, তাকে বললাম তুমি অন্য দিকেরগুলো একটু ঘরগুলো ঝাড়ু দিতে থাকো, আমি এদিকটা ফার্নিচারগুলো মুছে দিই, তাহলে পরে আর ঘর ঝাড়া মোছার পরে আর মুছবো না, এখনই মুছে ফেলি। এক একটা জায়গায় প্রতিদিন যদি না ধরা হয় তাহলে যে কী অবস্থা হয়ে যায়, মনে হয় যেন এই বাসায় কোনো মানুষজন বাস করে না, এ বাসায় শুধুমাত্র ধুলোবালিরই বাসস্থান। কি বলবো, হঠাৎ করে কোনো গেস্ট আসলে মান ইজ্জতের একদম ফালুদা হয়ে যায়। আর এই সমস্যাটা না আমার একার না, আমি দেখলাম আমার আপুদেরও আছে। যেদিন ঘর বাড়ি বেশি এলোমেলো থাকে সেদিনই মেহমান এসে হাজির হয়। আমি প্রায়ই আপুদের ভিডিওতে এই খবরটা পাই। তো আমি ভাবতাম এটা আমার সমস্যা, যেদিন একটু বাড়িঘর এলোমেলো থাকে সেদিন মনে হয় আমার বাসায় মেহমান চলে আসে, হুট করেই চলে আসে। তো দেখলাম না, আপুদেরও এই সমস্যা আছে। এই গরমের মধ্যে বারবার বাইরে যাওয়া আসা কাজ করা, সত্যি বলছি জুন মাসে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার আগামী বছর জুন পর্যন্ত এই শিডিউলটাই চলবে। এই যে আমি কাজ করছি, আমার অ্যাসিস্ট্যান্ট আসবে না, এই যে এসে গেছে হাজির। তাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিই আর সে বারবার এসে ফুটেজ খাওয়ার জন্য সামনে ঘুরঘুর করতে থাকে। ফুটেজ খোর কোথাকার। অনেকদিন পর আবার এই সোফার এই অংশগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। তবে আমি আসলে বেশি দিন সোফাটাকে এইভাবে রাখতে পারবো না। আমার সোফার 12টা বাজিয়ে ফেলেছে উনি, আপনারা একটু পরেই সেটা দেখতে পারবেন। আর তাছাড়া আমার হাজব্যান্ডও ভীষণ মাইন্ড করছে, ইউনি এইভাবে সোফা নষ্ট করছে, আমি এখনও সোফার কভার লাগাচ্ছি না কেন, এই জন্য। তো আসলে ঘরের কর্তা ব্যক্তির মন মেজাজ খারাপ করে দিয়ে তো ঘর সাজিয়ে লাভ নেই, দেখতে যতই বাজে হোক না কেন খুব শিগগিরই আমি সোফার কভারগুলো লাগিয়ে ফেলবো। আমি তো আমার মতন বকবক করছি, আপনাদের সাথে ঠিক মতন সমর্থন করেছিলাম তো। আচ্ছা বলুন তো, কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন তো? জানেন আজকাল না আমার লাইকের সংখ্যাটা একদম কম। ভিউ তো আগে থেকেও ছিল না, তাও আগে লাইক আর ভিউটা মোটামুটি কাছাকাছি থাকতো। আজকাল তো আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আমাকে দেখছেন কিংবা শুনছেন, প্লিজ একটা লাইক দেবেন। আপনার এই লাইক আমাকে এগিয়ে চলতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা ভালো কথা, গতকাল রাত 11:30টার দিকে যে ভূমিকম্পটা হলো, কে কে টের পেয়েছেন বলুন তো? আমি কিন্তু পুরোপুরি টের পেয়েছি। ব্যাপারটা হচ্ছে, ভূমিকম্পটা যখন হচ্ছিল আমি ইউনিকে আমার কাছে নিয়ে একটু আদর করে করে ঘুম পাড়াচ্ছিলাম। ঠিক সেই সময় নড়ে উঠল। তো আমি আমার সাহেবকে বললাম, খাটটা দুলছে না আমার মাথাটা দুলছে, আমার মনে হয় প্রেশার লো হয়ে গেছে।
এর মধ্যেই আমার 2 মেয়ে ছুটে এসে বলল, মা ভূমিকম্প হচ্ছে। তো পরে খোঁজ নিয়ে জানলাম ভুটানের থিম্ফুর খুব কাছে পুনাখা, চোখা এই জায়গাগুলোতে এটার উৎপত্তিস্থল ছিল। আমি যেহেতু ভুটানে 5 বছর ছিলাম, এই জায়গাগুলোতে আমি বহুবার গিয়েছি। তো আমার অনেক স্মৃতি আছে। সাথে সাথে আমার সমস্ত ভুটনিজ ফ্রেন্ডদেরকে, এখন ভুটানে যেসব বাংলাদেশিরা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম সবাই কেমন আছে। তখন জানতে পারলাম সবাই ভালো আছে, কিন্তু তারাও অনেক ভয় পেয়েছে। ভুটানকে নর্মালি বলা হয় কান্ট্রি অফ থান্ডারস্টর্ম। প্রচুর বাজ পড়ে, প্রচুর বৃষ্টি হয়, মেঘলা থাকে এই কারণে। কিন্তু এই রকম ভূমিকম্পের পর ভুটানবাসীদেরও চোখের ঘুমটা গতকাল রাতে হারাম হয়ে গিয়েছিল। সকাল থেকে ইনবক্স ভরে গিয়েছিল ভুটানের সমস্ত ফ্রেন্ডদের মেসেজে। সবাই বলছিল, তুমি এই সময় আমাদের কথা মনে রেখেছো, মেসেজ করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে হয় কি, একটা আত্মার টান সবার সাথেই সবার থেকে যায়। যতক্ষণ পর্যন্ত কোনো কঠিন খড়গের আঘাতে সেই টানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সবাইকে কিন্তু মনে রাখি, দোয়ায় রাখি, ভালোবাসায় রাখি। আর যদি কোনো কারণে সেটা ছিন্ন হয়ে যায়, সেটার জন্যও এক ধরনের কষ্টবোধে ভুগি। কিন্তু জানেন, আমার কাছে কি মনে হয়, সম্পর্ক কখনো দুজন মানুষের ভুলের জন্য ভাঙে না। সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে। তৃতীয় পক্ষ সেখান থেকে কোনো না কোনো লাভ অবশ্যই খুঁজে নেয়, আর খুঁজে নেয় বলেই সে সম্পর্কটাকে পরিপক্কতার সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে এতটুকু গিল্টি ফিল করে না। আচ্ছা, এসব কথা বলতে বলতে তো রান্নায় চলে এসেছি। আপনাদের কিন্তু বলিনি আমি কি রান্না করছি। কোরবানির মাংস কিছুটা বের করেছি। এটা একদম মানে জাস্ট খালি মাংসগুলো, কোনো হাড্ডি এখানে নেই। সলিড পিস যেটাকে বলে, মাংসের সলিড পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমার আম্মা দেশের বাড়ি গিয়েছিলেন ঈদে, সেখান থেকে কাঁচা কাঁঠাল বেছে ভাপ দিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন। তো আজকে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না হবে। এছাড়াও আরও 2-4টা রান্না হয়েছে, সেগুলো অফ ক্যামেরায় হয়ে গেছে। আসলে সব কিছুতে ক্যামেরা অন করে কাজ করাটা ভীষণ কঠিন, সামলে ওঠা যায় না, সময়ের সাথে পারাও যায় না। এদিকে আমি মশলাটা কষিয়ে আমি প্রথমে গরুর মাংসটাকে সুন্দর করে 1 কষানি কিংবা 2 কষানি দিয়ে নিব। সবার শেষে যেয়ে কাঁঠালটাকে দিয়ে দেব। কাঁঠাল বের করে রেখে এসেছি, ওটাকে আসলে আম্মা ফ্রোজেন করে এনেছিল একটা বক্সে। তো আমি সেভাবেই বক্সটা সহ আমার ডিপে রেখে দিয়েছিলাম। সকালবেলা আজকে আগেই সে কাঁঠালটা বের করে ফেলেছি, যাতে ডিফ্রস্ট হয়ে যায়, আর এখন রান্নার সময় আমি যাতে আরামভাবে এই কাঁঠালটা এখানে অ্যাড করে দিতে পারি। যাই হোক, এখানে আমি গরুর মাংসটা কষাতে দিয়ে আবারও ঘর গোছাতে চলে যাব। আসলে একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, যেহেতু সংসারে অনেকগুলো কাজ আছে, তো চেষ্টা করতে হবে প্রত্যেকটা কাজই ঠিকঠাক মতো সময়ের মধ্যে শেষ করা। এদিকে আমি মাংসটা কষাতে দিয়ে ঢেকে চলে যাচ্ছি। আর এই যে এই কাঁঠালগুলোর কথাই বলছিলাম, কাঁচা কাঁঠাল আমার প্রসেস করে এনেছে, আমি ডিপে রেখে দিয়েছিলাম, এখন বের করে দেখলাম মোটামুটি পুরোটাই মানে ছেড়ে গিয়েছে। এখন আর এখানে কোনো বরফ কিংবা সেরকম ঠান্ডা হয়নি। রান্নাটা হতে থাকুক, এদিকে আমি আমার ড্রয়িং রুমের বাকি অংশটুকু গুছিয়ে যাই। একটা অংশ পর্যন্ত গুছিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আচ্ছা, একটু আগে যে কথাগুলো বলছিলাম, এই যে সম্পর্কের ছিন্ন, গিল্টিনেস, এসব নিয়ে, এগুলো শুনে ভাববেন না যে আমার জীবনে খুব বড় ধরনের কিছু একটা হয়ে গেছে। না, সেসব কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। কিন্তু আমার এটা আত্ম উপলব্ধি। আমার আত্ম উপলব্ধিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হয় না, কিছু কিছু জায়গায় মানুষের কিছু উপলব্ধি হয় অনেক পরে এসে, তা আমারও সেরকম পরে এসেছে। একটা কথা কি জানেন, সার্টিফিকেটের শিক্ষা আপনাকে কিন্তু শুধুমাত্র শিক্ষিত ট্যাগটাই দেবে, কিন্তু আপনি অরিজিনাল শিক্ষা পাবেন আপনার জীবন থেকে। যেমন এই যে আমি অরিজিনাল শিক্ষা পেয়েছি ইউনির কাছ থেকে। এই দেখুন, এগুলোকে খামছে আছড়ে কী করেছে। বললাম না একটু আগে যে আমার হাজব্যান্ড ভীষণ মাইন্ড করছে কেন আমি এখনও সোফার কভার লাগাচ্ছি না। এই শুধুমাত্র ইউনিটার কারণেই আমাকে এখন সোফার কভারটা লাগিয়ে দিতে হবে। কী পরিমাণ আছড়ে আছড়ে সুতা বের করে ফেলেছে আপনারাই বলুন। কী আর করা, 2-1 দিনের মধ্যেই আমি সোফার কভারগুলো আবার লাগিয়ে ফেলবো। খুব দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি, কারণ আবার আমার মেয়েকে আনতে হবে, সেই জন্য। এমন একটা টাইট শিডিউলের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ যে কীভাবে আমাকে রক্ষা করবে আল্লাহ ভালো জানে।
এদিকে আমি কিন্তু এসে দেখলাম আমার গরুর মাংসটা একটা কষানো দেওয়া হয়ে গেছে। আমি এটার সাথে এখন সুন্দর করে এই কাঁচা কাঁঠালটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব, মানে পরিমাণ মতন পানি দিব, দিয়ে এটাকে ঢেকে দিব। ধীরে ধীরে এটা হতে থাকবে। আর নামানোর আগে কিছু গরম মশলার গুঁড়ো আমি এটার উপর দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি এত ভালো পাকা রাঁধুনি নই, কাজে আপনারা আমার কাছ থেকে খুব ভালো কোনো রেসিপি এক্সপেক্ট করবেন না, বরং আমি আপনাদেরটা দেখে শিখে এটা আমি সবসময় স্বীকার করি। গতকাল থেকে এটা মাথার মধ্যে কিছু জিনিস ঘুরঘুর করছে। এই যে আমরা যারা 90s-এর লোকজন আছি, আমাদের জীবনটা কেমন ছিল, আমাদের শৈশবটা কেমন ছিল, এখন সেটা কেমন হয়ে গেছে, এগুলো না ভাবতে গিয়ে আমি অনেক কিছু চিন্তা করলাম। আমার চাইল্ডহুডটা একরকম ছিল, আমাদের বাবা মায়ের শাসন একরকম ছিল, আমাদের টিনেজার লাইফটা একরকম ছিল, অনেক অনেক বাধা বিপত্তি ছিল, কোনো কিছুতেই সহজে পারমিশন মিলতো না, অনেক কড়া শাসনে মানুষ হয়েছি। তারপর যখন কলেজ ইউনিভার্সিটিতে আসলাম, সেখানেও অনেক বাউন্ডারিজ ছিল, অনেক কিছু ছিল যেগুলোকে মেনটেন করে চলতে হয়েছে। তো আমি আমার লাইফের ওই অংশটা নিয়ে যখন ভাবছিলাম যে এখন আমি যে রিল্যাক্সের সাথে আমার বাচ্চাদেরকে মানুষ করছি, ওরা যে ফ্লেক্সিবিলিটি আমার কাছ থেকে পাচ্ছে, তার 1% ফ্লেক্সিবিলিটিও কিন্তু আমি আমার প্যারেন্টসের কাছ থেকে পাইনি। আসলে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের চিন্তাভাবনারও পরিবর্তন চলে এসেছে। এই পরিবর্তনটা আসা সত্যি জরুরি, এবং এই পরিবর্তনটা যত তাড়াতাড়ি আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনার লাইফ তত বেশি স্মুথ হয়ে যাবে। এই প্রজন্মের কাছ থেকে আপনি কখনোই সেই আপনার ছোটোবেলার মতন করে কোনো কিছু এক্সপেক্ট করতে পারবেন না। তারা এরকম নয়, তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল। আচ্ছা, বকবক বাদ দিয়ে এখন এখানে কী করছি সেটা একটু বলি। এখানে আমি মুরগির বুকের মাংস একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকাল ছোটো মেয়েটা এবং বড় মেয়েটা দুজনেই রান্নাঘরে টুকটাক এটা সেটা বানাতে আসছে। তো তারা সবসময় বলে, মা ম্যারিনেশন করে রেখে দিও, যাতে আমরা আমাদের পছন্দ মতন একটা কিছু তৈরি করে খাওয়াতে পারি। তো সেই জন্যই তাদের জন্যই এই ব্যবস্থাটা করে রাখা হচ্ছে। আর এই যে আমি ওয়েস্টার সসের বোতল নিয়ে ঝাঁকাঝাঁকি করলাম, যতক্ষণ ঝাঁকাঝাঁকি করছিলাম ততক্ষণ মাথার মধ্যে ওই গানটা বাজছিল, আজা আ আ আজা আ আ আজা আ আ আ, এই অবস্থা হচ্ছিল। এই দেখুন, রান্না কিন্তু মোটামুটি শেষ। এটা দুপুরে টেবিলে খাবার দিয়ে আমি চলে যাচ্ছি, কারণ আমি আমার ছোটো মেয়েকে এখন একটা জায়গায় ড্রপ করব, বড় মেয়েকে তুলে আনবো। আর ততক্ষণে সাহেব যদি আসে সে খেয়ে নেবে। আজকে ওই যে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না, একটু ভাত হয়েছে, মিক্সড ভেজিটেবল, আর সেই সাথে ডাল রান্না করে রেখেছি। রান্নাটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভালো হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলি না, আমি রান্না খুব ভালো পারি না, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টলি আমার রান্না ভালো হয়ে যায়, তো সেই জন্যই বললাম। আর এই যে এখানে একটু ডাল ছিল, সেটাও গরম করে দিয়ে দিয়েছি। আমরা যারা 90s-এর লোকজন, আমাদের লাইফটা না হঠাৎ করে ডিজিটাল হয়ে গেছে। আসলে আমরা অ্যানালগেরই ছিলাম, সেখান থেকে মডার্ন হলাম, তারপর ডিজিটাল। আমাদের চোখের সামনে আমাদের পুরো পৃথিবীটাকে আমরা বদলে যেতে দেখেছি। সেই সাথে মানুষের অনেক কিছু আমরা দেখেছি, মানুষের উত্থান দেখেছি, পতন দেখেছি, বিহেভিয়ার চেঞ্জ দেখেছি, সব কিছু দেখেছি, নিজের ভেতরে চেঞ্জ দেখেছি। তো আমার কি মনে হয় জানেন, সবচেয়ে বড় হচ্ছে আপনি আপনার নিজেকে ভালোবাসুন এবং আপনার সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এগুলো কি বলে বোঝাচ্ছি, আমাদের সাথে একজন ইউটিউবার ছিল, সুরভি চ্যানেলের নাম ছিল স্মাইল উইথ সুরভি। তো সুরভির কিন্তু একটা সুন্দর বিজনেস পেজ আছে। তা আমি সুরভিকে বলেছিলাম আমার কিছু কাছের চিরুনি লাগবে এবং আমার নেক ম্যাসাজার, এই জিনিসটা হচ্ছে নেক ম্যাসাজার, তো এটাও লাগবে, যেহেতু একটু মাঝে মাঝে ঘাটটার ব্যথা করে বিছানা এদিক ওদিক হয়ে শুলে। তো মাশাল্লাহ ওর পেজ থেকে এই জিনিসগুলো আমার হাতে চলে এসেছে, খুবই ভালো। চন্দন কাঠের চিরুনির সাথে কিছু এই প্যাকেট সেটা কিন্তু চায়না থেকে আনা। আপনারা ভালো কিছু চাইলে অবশ্যই সুরভির পেজ কিংবা সুরভির চ্যানেল স্মাইল উইথ সুরভিতে নক করতে পারেন। আর এটা সারপ্রাইজ,
আমার বড় মেয়ে বিকেলবেলা নাস্তা তৈরি করেছে। ওই যে মাংস ম্যারিনেট করে রাখলাম, সে ক্রিম চিজ পাস্তা বানিয়েছে, সেই সাথে ওই ম্যারিনেট করে রাখা মাংসগুলো সেগুলোকে একটু ফ্রাই করে নিয়েছে। যা করছে, যেটুকু করছে করুক, আস্তে আস্তে করতে করতে শিখুক, তাও শিখুক। আমার তো মাঝে মাঝে ভীষণ টেনশন হয়, এরা যদি পড়াশোনা করার জন্য বিদেশে যায়, শুধুমাত্র নুডলস সিদ্ধ করে ডিম পোচ করে খেয়েই এদের দিন কাটাতে হবে, এরা জীবনেও আর কিছু করতে পারবে না। আমি আজকাল সত্যি তাদেরকে একটু একটু ফোর্স করি, আসো একটু আলু করলা ভাজি করো কিংবা একটু ডাল রান্না করো, কিন্তু তারা কেউ সহজে আসতে চায় না। মেইন রান্নাবাড়ির মধ্যে তাদের কোনো আগ্রহ নেই। অনেক বকবক করে ফেলেছি আজকে। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। চলে আসুন, আমরা সবাই মিলে পাস্তা খাবো। আজ এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।